প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বরাবরের মতো আজও তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমাদের রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুবোধ মণ্ডল, সহকারী শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমি তোমাদেরকে কয়েকটি কথা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সুজলা সুফলা শস্য শ্যামলা এবং নদীমাতৃক আমাদের এই প্রিয় মাতৃভূমি। আমাদের দেশের মধ্য দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদ নদী। আর এই নদীকে কেন্দ্র করে আমাদের কিন্তু প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য, এখানে উর্বর ভূমিতে শস্য সবই খুব। ফলে স্বভাবতই আমাদের দেশের প্রতি আকৃষ্ট হয়ে বিদেশি বণিকরা এখানে ব্যবসা করতে আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এখন বলতে পারবে আমি তোমাদের কোন কবিতাটি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছ যে আমরা আজকে আমাদের একটি কবিতা কপোতাক্ষ নদ, এই কবিতাটি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই কবিতা পাঠ করে আমরা কি শিখতে পারবো সে বিষয়ে আমি প্রথমত তোমাদেরকে বলছি। তো এই কবিতাটি পাঠ করে আমরা কবি পরিস্থিতি সম্পর্কে বলতে পারবো, আমরা নতুন নতুন শব্দের অর্থগুলো জানতে পারবো, সাথে সাথে কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদটি পড়ে আমাদের মধ্যে যে অতুজ্জ্বল দেশপ্রেম, এই দেশপ্রেমের বিষয়টি আমরা জানতে পারবো এবং আমাদের হৃদয়ে ধারণ করে আমরা দেশপ্রেমিক উদ্বুদ্ধ হব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি কথা না বলে চলো আমরা শুরুতেই ক্লাসে চলে যাই এবং ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে কবি পরিস্থিতি সম্পর্কে বলছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কপোতাক্ষ নদ এই কবিতাটি কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কবি মাইকেল মধুসূদন দত্তের এই সাগরদাড়ি গ্রামের পাশ দিয়েই কিন্তু তার শৈশবের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদটি বয়ে চলেছিল এবং কবি শৈশবে সেখানে বেড়ে উঠেছিলেন। পরবর্তীতে কবি লেখাপড়ার সূত্রে কলকাতা চলে যান এবং সেখানে হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হন এবং সেই হিন্দু কলেজে কবির কিন্তু পড়ালেখার মাধ্যম ছিল ইংরেজি এবং সেখান থেকেই কবি ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তিনি তার সেই ইংরেজিতে সাহিত্য রচনা করার যে আগ্রহ, তারই কারণে তিনি 1842 খ্রিস্টাব্দে তার ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং তখনই তার নামের পূর্বে মাইকেল শব্দটি যোগ করা হয়। তাহলে বন্ধুরা, আমরা কি শুনলাম বা কি জানলাম? তো কবি মাইকেল মধুসূদন দত্তের নামের পূর্বে যে মাইকেল শব্দটি যোগ করা হলো 1842 খ্রিস্টাব্দে। তো মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হলেও তাকে সর্বশেষ বাংলা সাহিত্যে বা তার বাংলা মায়ের কাছে ফিরে আসতে হয় এবং কবি তার ভুল বুঝতে পেরে যখন বাংলা সাহিত্যে আসলেন, তখন তিনি একে একে বাংলা সাহিত্যকেও আধুনিকের পর্যায়ে নিয়ে গেলেন এবং আমরা জানি কবি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি, তার সেই বিখ্যাত মেঘনাদ বধ কাব্য, এটি হচ্ছে তার কাব্যের মধ্যে। কবির অন্যান্য কাব্যের মধ্যে আমরা দেখি তিলোত্তমা সম্ভব, বীরঙ্গনা, ব্রজঙ্গনা ও চতুর্দশ বলি কবিতাগুলি, এগুলো কিন্তু কবির কাব্যগ্রন্থের নাম। আর আমাদের আজকের পাঠ্য কপোতাক্ষ নদ, এই কবিতাটিও আমরা নিয়েছি
কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী যে চতুর্দশপদী কবিতাবলী নামক কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখি বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার কবি মাইকেল মধুসূদন দত্ত, এবং তারই হাত ধরে আধুনিক বাংলা নাটক আমরা পেয়ে থাকি। তো বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক নাটক সেটির নাম হচ্ছে শর্মিষ্ঠা, এবং এটিও কিন্তু আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে পেয়েছি। এরপরে কবির অন্যান্য যে নাটক আছে তার মধ্যে দেখো কৃষ্ণকুমারী ও পদ্মাবতী। তাহলে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী ও পদ্মাবতী এইগুলো হচ্ছে কবির রচিত নাটকের নাম। এছাড়া কবি আরো দুইটি প্রহসন রচনা করেছেন। তাহলে প্রহসন কাকে বলে এটা একটু জানতে ইচ্ছে হচ্ছে, তাই না? তো প্রহসন হচ্ছে কি, সমাজের প্রতিটি চিত্রগুলো যখন লেখক ব্যঙ্গরসের মাধ্যমে উপস্থাপন করে সমাজের সেই ত্রুটিগুলোকে নিরসনের চেষ্টা করেন, তখন তাকে প্রহসন বলে। তো মাইকেল মধুসূদন দত্তের সময়ে সমাজের বিভিন্ন ত্রুটি ছিল, সেগুলোকে নিয়ে তিনি লেখার চেষ্টা করলেন এবং তিনি দুইটি প্রহসন লিখলেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন দুইটির নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এতটুকু হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত বা কবি পরিচিতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে বলতে পারবে কপোতাক্ষ নদ কবিতাটি কবি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিশ্চয়ই পারবে। হ্যাঁ, কোন গ্রন্থ থেকে? চতুর্দশপদী কবিতাবলী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন কপোতাক্ষ নদ কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতার শুরুতেই আমি তোমাদেরকে কিছু তথ্য বলতে চাই। তো আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে তিনি বাংলাদেশ তথা বাংলা ভাষাকে অবজ্ঞা করে ফ্রান্সে অবস্থান করছিলেন, এবং ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কবির শৈশবের স্মৃতি দিয়ে জড়িত তার সেই কপোতাক্ষ নদের কথা তার মনে পড়ে যায়। তখন কবি স্মৃতি কাতর হয়ে তার দেশের প্রতি যে অসীম মমত্ববোধ ও তার যে দেশপ্রেমের বা তার যে দেশের প্রতি মমতা চলে আসে, তারই প্রেক্ষাপটে কবি কিন্তু ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তার সেই কপোতাক্ষ নদকে নিয়ে কবিতা লিখেন কপোতাক্ষ নদ। আর এই কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতাবলী। এই চতুর্দশপদী কবিতাবলীকে ইংলিশে বলা হয় সনেট। তবে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু দেখো বাংলা সনেটের প্রবর্তক। সনেটের বৈশিষ্ট্য থাকে কিছু, তো সেই ক্ষেত্রে আমাদের কপোতাক্ষ নদ কবিতাটির বৈশিষ্ট্য রয়েছে। আমাদের কপোতাক্ষ নদ কবিতাতে 14টি চরণ আছে এবং প্রত্যেকটি চরণে 14টি করে বর্ণ আছে। তো এর প্রথম যে অংশ, এর দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8টিকে বলা হচ্ছে অষ্টক, এবং এই অষ্টকে থাকে হচ্ছে ভাবের পূর্বর্তনা, আর শেষের যে 6 চরণ, এই 6 চরণে থাকে হচ্ছে ষষ্ঠক, এখানে থাকে হচ্ছে ভাবের পরিণতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি তার চতুর্দশপদী কবিতাবলীর এই যে এখানে তিনি সনেটের প্রয়োগ দেখালেন, এবং তার কপোতাক্ষ নদ কবিতাটি একটি সনেট, এবং এই সনেটে আমরা কি দেখলাম 14টি লাইন থাকবে, প্রতিটি লাইনে 14টি করে অক্ষর থাকবে। তো সেই জায়গা থেকে আমরা কবিতাটিকে আবার দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশটি হচ্ছে অষ্টক, এবং তার শেষ 6 চরণকে বলা হচ্ছে ষষ্ঠক। তাহলে অষ্টকে কি থাকে? ভাবের পূর্বর্তনা থাকে, আর ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের পরিণতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন কবিতাটি পড়ছি এবং আমি কবিতাটি নিয়ে আলোচনা করছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বেরোয়। তাহলে
কবি মাইকেল মধুসূদন দত্ত তার হাসিনা বইতে যখন একাকিত্ব জীবনযাপন করছে, তখন তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা মনে পড়ে যায় এবং তিনি সেই বিরল ভূমিতে একাকার তার সেই শৈশবের বন্ধু কপোতাক্ষ নদকে স্মরণ করেন। কবি তারপর বলছেন, দেখো, শতত যে মতিল নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জোড়াই গান আমি ভ্রান্তির স্মরণে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটেকার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তরে। তো আমরা যদি এখানে দেখি, কবি মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের সেই কুলকুল ধ্বনিকে শুনতে পান। স্বপ্নে যেমন মানুষ অনেক কিছু দেখতে পান, অনুভব করতে পারেন, কবিও নির্জনে তার কপোতাক্ষ নদের সেই কুলকুল ধ্বনিকে তিনি যেন স্বপ্নে দেখতে পাচ্ছেন এবং তার গানকে জুড়িয়ে যাচ্ছে। কবি মনে মনে বলছে, হয়তোবা তিনি কোনো ভ্রান্তির স্মরণে বা ভুল করে এরকম কিছু ভাবছে। আসলে এর মধ্যে কিন্তু কবির দেশপ্রেমের যে জায়গাটি আমরা এখানে দেখতে পাই। এবং কবি বলছেন, তিনি বহু দেশে ঘুরেছেন এবং বহু নদী দেখেছেন, কিন্তু কখনো কপোতাক্ষ নদের তার সেই যে সুধাধারার মতো যে জল, সেই জলের যে তৃষ্ণা মেটে, কবির পূর্ণ কোনো নদীর সেই জলে কবির সেই তৃষ্ণা দূর করতে পারে না। এর মধ্যেও কিন্তু আমরা কবি অতুজ্জ্বল দেশপ্রেমের পরিচয় দিয়ে থাকি। এবং কবি বলেছেন, দেখো, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে। দেখো, জন্মভূমি, এই জন্মভূমির মধ্য দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ কি করছে? মায়া যেমন তার শিশুকে তার দুগ্ধ দিয়ে বাঁচিয়ে রাখে, ঠিক কপোতাক্ষ নদ তার সেই স্রোতধারা, সেটাকে কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন এবং এটি জন্মভূমির স্তনে লালিত এবং এই কপোতাক্ষ নদ কবির কাছে মায়ের দুধের তুল্য। তো কবি আরো বলেছেন, দেখো, আর কি হবে দেখা যতদিন যাবে। এখানে কবি একটি সংশয় প্রকাশ করেছেন। তার জীবন সাহিত্যে এসে কবি অনুভব করছে, তার কি আর তার সেই শৈশবের স্মৃতি জড়িত কপোতাক্ষ নদের সাথে দেখা হবে? তো কবি দেখা হবে কি হবে না, কবি সেটা বলতে পারেন না, এই জন্য কবি কিছু বিরতি করেছে। দেখো, প্রজারূপে রাজদূত সাগরিতে দিতে বাড়ির পর তুমি এ বিনতি কাটে। প্রজারা যেমন সরকারকে কি দেয়, রাজাকে খাজনা দেয় বা ট্যাক্স দেয়, ঠিক কপোতাক্ষ নদ যেন সাগরকে তার সেই বাড়ির করটুকু দিয়ে থাকে। তাহলে কি হবে? নদীর বহমানতা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কপোতাক্ষ নদের চলমানতা থাকবে। তার মানে কি? কপোতাক্ষ নদটি থাকবে। এর মাধ্যমে কবিও তার যে দেশের প্রতি যে ভালোবাসা, কবিও দেশের সাথে মিশে থাকবেন। দেখো, বঙ্গজনের কানে শখে সকারিতে নাম তার এ প্রবাসে মুজিব রেমন করে। তার মানে কি? বঙ্গজন মানে বাঙালিরা তো সবসময় কি কপোতাক্ষ নদের কাছেই আছে, কপোতাক্ষ নদের সেই শুনতে পারে, কিন্তু কবি সে সুযোগ হচ্ছে না। তিনি ফ্রান্সের ভার্সাইলে এখান থেকে দুজন দূরে অনেক দূরে অবস্থান করছে, কিন্তু এই কপোতাক্ষ নদকে তিনি প্রেম করে স্মরণ করেন, যাতে করে এই কপোতাক্ষ নদ কবিকে ভুলে না যান, কবিকে স্মরণে রাখে। কবি তারপরে বলছেন, লুইসিটে তব নাম বঙ্গের সঙ্গীতে। তার মানে কি? কপোতাক্ষ নদ এবং এই নদীমাতৃক বাংলাদেশের নদীকে নিয়ে বিভিন্ন সঙ্গীত বা গান করা হয়েছে। ঠিক কপোতাক্ষ নদ যতদিন বাঙালি থাকবে ততদিন বাঙালি হৃদয়ে চির বহমান হয়ে থাকবে কপোতাক্ষ নদ। এবং কবিও চাচ্ছেন যেন যতদিন কপোতাক্ষ নদ থাকে ততদিন তিনিও বাংলা মায়ের কাছে আশ্রয় পেতে পারেন। তো এই হচ্ছে আমাদের কপোতাক্ষ নদ কবিতাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম? এই কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে কবির স্মৃতিকাতরতা, সাথে সাথে কবির যে অতুজ্জ্বল দেশপ্রেম, সে বিষয়টি কিন্তু আমরা এই কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে পেয়ে থাকি।
এই কপোতক্ষ নদ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কপোতক্ষ নদ কবিতাটি মিল বিন্যাস বা মেল বন্ধনটা কেমন দেখো। প্রথম আমি বলেছিলাম অষ্টক, এই অষ্টকের আটটি মিল বিন্যাস একদম দেখো, ক খ, ক খ, ক খ, খ খ, এবং এর শতকের বা ষষ্ঠকের যে নিবন্ধনটা দেখো, গ ঘ, গ ঘ, গ ঘ। তো আমরা কি দেখতে পেলাম, সনেটের বা কপোতক্ষ নদ কবিতার প্রথম যে আটটি চরণ তাকে বলা হচ্ছে অষ্টক। এখানে কি থাকে, ভাবে প্রবর্তনা থাকে। আর তার শেষের যে ছয়টি চরণ তাকে কি বলা হচ্ছে, ষষ্ঠক। এই ষষ্ঠকে কি থাকে, ভাবে পরিণতি থাকে। তাহলে দেখো, এই অষ্টকের মেলবন্ধন হচ্ছে ক খ, ক খ, ক খ, খ খ, আর ষষ্ঠকের মেলবন্ধন গ ঘ, গ ঘ, গ ঘ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কপোতক্ষ নদ কবিতাটি পড়ে কবি পরিস্থিতি জানলাম, এবং কপোতক্ষ নদ কবিতায় কবিতাটি কবি চতুর্দশপদী কবিতা বলি লিখে দেওয়া হয়েছে। এখানে কবি শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদের প্রতি তার যে স্মৃতিকাতরতা এটি প্রকাশ পেয়েছে। সাথে সাথে কবির অতুজ্জ্বল দেশপ্রেমের পরিচয় আমরা এই কপোতক্ষ নদ কবিতার মাধ্যমে কবি প্রকাশ করেছে। কবি যেহেতু কপোতক্ষ নদকে ছেড়ে বহু দূরে অবস্থান করছেন, ফলে তিনি কপোতক্ষ নদের কাছে বিনতি করেছেন, কপোতক্ষ নদ যেন বাঙালি জনের কাছে মাইকেল মধুসূদন দত্তের যে স্মৃতি কাতরতা এবং তার যে দেশপ্রেমের যে তার যে দেশত্ববোধ, এটি যেন বাঙালি জনের কাছে পৌঁছে দেন, এবং যতদিন বাঙালি থাকে ততদিন যেন কপোতক্ষ নদের মাধ্যমে কবির যে দেশত্ববোধ এটি যেন বাঙালি জনের কাছে চির বহমান হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের কপোতক্ষ নদ কবিতার মূল বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আশা করছি তোমরা ক্লাসে কপোতক্ষ নদ কবিতাটি পড়ে আমি যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাসায় আরো পড়ে নেবে। তো আজকের ক্লাসে যারা আমার ক্লাসটি দেখেছো প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।